আমরা সবাই জানি যে এখন চলছে এসআইআর, বেশ কিছু রাজ্যে ভারতের চলছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলেও চলছে এসআইআর। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কিন্তু প্রথম কথা আমার এই নামেই আপত্তি, যে ফুল ফর্মে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানলাম যে এটা একটা স্পেশাল রিভিশন, কিন্তু এটা কিসের স্পেশাল রিভিশন ফুল ফর্মে উল্লেখ নাই। আমরা এখন জানতে পারছি যে এটা হচ্ছে ভোটার বা ভোটার লিস্টের রিভিশন, সেগুলো চেকিং করা, ভেরিফাই করা। হ্যাঁ, তো এই এসআইআর নিয়ে আমি অনেক কিছু বলতে এসেছি। সেটা বুঝলাম যে এসআইআরে কে বৈধ কে অবৈধ সমস্ত কিছু ব্যাপার বের করবে, এখানে যারা বাংলাদেশি যারা বিদেশি তাদেরকে ধরবে, এইভাবে একটা ভারতের একটা মধ্যে একটা পুরো সঠিক ভারতীয়দের রাখবে। তো এগুলো সবই বুঝলাম, কিন্তু এখানে বেশ কিছু ব্যাপার আছে, মজাদার বিষয় আছে। এক হলো রাজনৈতিক ব্যাপার। সেখানে হচ্ছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বলেছেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, কিন্তু তাও এসআইআর শুরু হয়ে গেল। তাহলে উনি কি করছেন? জনগণকে একটা ভাওতাবাজির মধ্যে রাখছেন। আরেক দিকে যে মোদী সরকার এই যে জিনিসটা করছে, এই যে এসআইআর, এই এসআইআরের মাধ্যমে মানে ওনাদের দাবি যে হিন্দুদের কোনো চিন্তা নেই, যত সমস্ত বিদেশি মুসলিম আছে, বাংলাদেশির মুসলিম আছে, তাদের চিন্তার বিষয়, তারা অবৈধ ভোটার, তাদের নাম বাদ যাবে, তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে পরবর্তীকালে, ইত্যাদি ইত্যাদি। যদিও এটা ভারতীয় না বাংলাদেশ সেটা অতটা প্রমাণ করে না, বৈধ ভোটার কিনা প্রমাণ করে। কিন্তু কেউ যদি বৈধ ভোটার না হয়, প্রমাণ হয়ে যায় সে অবৈধ ভোটার, তাহলে তো তাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, কারণ তাকে সমস্ত সুযোগ সুবিধা ভারতের বন্ধ করে দেবে। এটা ধরা হতে পারে। সেই হিসাবেও যে মোদী সরকারের যে দাবি হিন্দুদের কোনো অসুবিধা নেই, ওনার প্রথম দাবি এটা, যে সমস্ত মুসলিমরা বিদেশি মুসলিম বাংলাদেশি, সেই সমস্ত মুসলিমদের এটা অসুবিধা, তাদেরকে এটা ভারতে থাকতে দিবে না, তাদেরকে মানে তাদের অবৈধ ভোটার করে দেবে, তাদের উপর ডিটেনশন ক্যাম্প বা বাংলাদেশ পাঠানো, তাদের পরবর্তী পদক্ষেপ সেসব হবে। মানে এনআরসি এর পরবর্তী স্টেপটা বলছে এসআইআর এর, মানে আমি যেটা রাজনৈতিক উপলব্ধি হিসাবে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হলো, তাহলে যদি এই পুরো প্রক্রিয়ায় অর্থাৎ মানে হিন্দুদের কোনো যায় আসে না, সে ভারতীয় হিন্দু হোক আর বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু বা অমুসলিমই হোক, হ্যাঁ, তাদের তো মোদী সরকার বলেছে যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, অর্থাৎ তাদের নাগরিকত্ব যাবে না, তারা ভারতীয় হয়ে যাবে। তাহলে সে হিন্দু বা যারা মুসলিম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরা ভারতীয়ই থাকবে, সে ভারতীয়ই হোক আর বাংলাদেশ থেকে আসাই হোক, মুদ্রা কথা। তাহলে আপনি এসআইআর ফর্ম কেন হিন্দুদেরকে দিচ্ছেন? এটি আমার প্রশ্ন মোদী সরকারের কাছে। তাহলে এটা জনতার কাছে একটা ভাওতাবাজি, জনতাকে একটা ভুল বোঝানোর চেষ্টা যে হিন্দুদের কিছু হবে না। হিন্দুদের যখন কিছু হবে না, তাহলে ফর্মটা দেওয়ার কোনো মানে ছিল না। ফর্মটা দেওয়া হচ্ছে মানে, হিয়ারিং ডাকা হচ্ছে মানে, সব কিছুতেই তাহলে হিন্দুদেরকেও সেই মুসলমানদের মতো সমানভাবেই দেখা হচ্ছে। তাহলে এই জিনিসটা একটা স্পষ্টীকরণ হলো না। এবার অনেকে আবার বলবে এখানে যে না, এসআইআর এর মাধ্যমে যেসব হিন্দুদের নাম বাদ যাবে তারা পরে যখন সিএ হবে দিয়ে ভারতে নাগরিকত্ব পাবে। আচ্ছা, যদি আমি সেটাও ধরে নিই, তো সেটাও তো কবে সিএ হবে পশ্চিমবঙ্গে সেটারও এখন কোনো কনফার্ম রিপোর্ট নেই। ভোট হয়ে যাওয়ার পরে হলো, এবং এই ভোটে বেশ কিছু মানুষের নাম বাদ গেল তাহলে, এবং সেইভাবে সেই ভোটটা তাহলে অনেক মানুষের উপস্থিতি ছাড়াই পেয়ে গেল, অর্থাৎ ভোটের জেতার একটা সুবিধা হয়ে গেল এটা সরকারের, সেটাও একটা সরকারের চাল। আবার এইটাও দেখা যায় যে আসামেও বহু হিন্দু এরকম নাগরিকত্ব ছাড়া ডিটেনশন ক্যাম্পে আছে, এরকম শোনা যাচ্ছে। তাহলে এইগুলো কি জনগণকে একটা ভাতবাজি করা? সেই হিন্দু মুসলিম সবারই হিয়ারিং হচ্ছে এসআইআর এ, সবারই ফর্ম জমা দিচ্ছে, সবই হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু এখানে জাস্ট একটা ভোট নেওয়ার জন্য হিন্দু মুসলিম করছে কেন্দ্র সরকার, মোদী সরকার। আর এটাও বোঝা যাচ্ছে যে এসআইআর এ মুসলিমদের নাম বাদ যাক কি না যাক, এসসি এসটিদের নাম বাদ দিবে, এরকম একদম উঠে লেগেছে সরকার বেছে বেছে। দেখা যাচ্ছে বিভিন্ন এসআইআর এ যত ইনকোয়ারি হচ্ছে তার মধ্যে বেশিরভাগই হিন্দু, এবং হিন্দুদের এসসি এসটি বেশিরভাগ দের ইনকোয়ারি হচ্ছে, চেকিং হচ্ছে তারা ভারতীয় কিনা। কেন ভারতীয় কিনা যদি ধরাই হয় যে বাংলাদেশ থেকে এসেছে, তো তাহলে বাংলাদেশ থেকে কি শুধু এসসি এসটি আসে, অন্য কোনো জেনারেল কাস্ট আসে না? তারাও তো আসতে পারে। এটা কোনো অদ্ভুত যুক্তি, মানে যেমন এসসি এসটি এদেশে আছে, ওই দেশেও তো এদেশে এসসি এসটির সিস্টেম নেই, কিন্তু ওই দেশেও তো ওরকম সেই জাতগুলো আছে, এসসি এসটির জেনারেল কাস্টেরও জাতগুলো আছে, সবই আছে। তাহলে যখন সবাই আসতে পারে যে কোনো কাস্টেরই ও দেশ থেকে, তাহলে শুধুমাত্র এসসি এসটিদেরকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র, স্পেশাল ট্রিটমেন্ট করা, এইটা কিন্তু ঠিক নয়। আচ্ছা,
এখানে একটা জিনিস আছে, এখানে বলছে যে যাদের এসআইআরে যে যাদের নিজেদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের কোনো চিন্তা নাই, তারা ভারতের বৈধ নাগরিক, ঠিক আছে। তারপরে আবার বলছে যাদের নাম সে যে কারণেই হোক, যে তার সেই সময় 18 বছর হয়নি বা কোনো কারণেই হোক 2002 সালের ভোটার লিস্টে নাই, তখন তার বাবা দাদুদের ভোটার লিস্টের নাম দিবে, দিয়ে ম্যাপিং হবে এবং তাহলেও সেক্ষেত্রে সে ভারতীয় হবে, কিন্তু 11টার মধ্যে একটা ডকুমেন্ট দেখাতে হবে। আচ্ছা, মানে এটা বলতে চাইছে। এবার দেখা গেল যে কারো বাবা দাদুর কিরণেরই নাম নেই এবং তখন তাকে 11টার মধ্যে একটা ডকুমেন্ট নিজের দেখাতে হবে, আবার বাবা মারও দেখাতে হবে, এরকম। তো এখানে আমার প্রথম ব্যাপারগুলো আমি মানলাম যে নিজের নাম 2 সালের ভোটার লিস্টে থাকলো, যদি না থাকে বাবা দাদুদের দেখালো। এবার ওই যে যখন মানে নিজের নাম নেই বাবা দাদুদের নাম আছে, তখন তো 11টার মধ্যে একটা ডকুমেন্ট দেখাতে হবে, অথবা কোনো কারণে নাম নেই কারোরই, হতেও পারে 2 সালে নিজের বা বাবা দাদুর কারোর কোনো রিলেটিভের, সেক্ষেত্রেও বাবা মায়ের বা নিজের যে 11টার মধ্যে একটা ডকুমেন্ট দেখাতে হবে। এই 11টার ডকুমেন্টের মধ্যে কিছু ব্যাপার আছে, সংশয় আছে। যেমন এখানে বলছে যে আইডেন্টিটি কার্ড, পেনশন, পেমেন্ট অর্ডার, মানে পিপিও যারা সরকারি চাকরি করে তাদের পেনশনের কাগজ, আইডেন্টিটি কার্ড যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ইস্যু করছে, হ্যাঁ এই পিএসসি ইস্যু করছে, এরকম। এবার সবার কাছে কিন্তু এই কাগজটা থাকবে না, কারণ সবাই এরকম গভর্নমেন্ট চাকরি করে না, সবাই পেনশন পায় না। আচ্ছা মানলাম সব কাগজ তো দেখাতে হবে না। এই আমার বলা ভুল হয়েছে, 11টা না, এখন শুনছি যে রিসেন্টলি এসআইআরে আরও 2টো ডকুমেন্ট বাড়িয়ে 13টা করেছে, টোটাল 13টার মধ্যে একটা ডকুমেন্ট দেখাতে হবে। এখানে আরও অনেক কিছু আছে, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে আরও এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের আছে, ফরেস্ট রাইট সার্টিফিকেট ইত্যাদি। আচ্ছা এখানে মুদ্রা কথা হচ্ছে যে এখানে এতগুলো যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলোর মধ্যে অনেকের কাছে এমন হতে পারে একটাও ডকুমেন্ট নাই, হ্যাঁ সম্ভব, এবং সে প্রকৃত ভারতীয় নাগরিকও হতে পারে। কারণ আমি বলছি সবাই তো সরকারি চাকরি করে না, এবং অনেকেরই আছে পাসপোর্ট নেই, আর এখানে স্কুল সার্টিফিকেট চাইনি, মাধ্যমিকের বোর্ডের সার্টিফিকেট পেয়েছে, অনেকে আছে ইলিটারেট বা অনেকে মাধ্যমিক অবধি পড়াশোনা করেনি। এই যে এই সমস্ত ব্যাপারগুলো, আর এই যে পিএসইউ সার্টিফিকেট, এগুলো অনেকের কাছেই থাকে না। এছাড়া অনেক কিছু, এই যে ল্যান্ড ফরেস্ট সার্টিফিকেট, এগুলো সবার কাছে থাকা স্বাভাবিক ব্যাপার না, এগুলো আনকমন ডকুমেন্ট। তাহলে তার কি হবে? এবং তার 2 সালে নিজের ভোটার লিস্টে নাম নেই, বা ফ্যামিলির নাম থাকলেও নিজের 11টার মধ্যে এই 13টার মধ্যে একটা ডকুমেন্টও সে দেখাতে পারছে না, সেক্ষেত্রে তো তার সমস্যা তৈরি হয়ে যাবে, অথচ সে ভারতের বৈধ নাগরিক। আরেকটাও ব্যাপার, এখানে কোথাও একটা জিনিসের উল্লেখ নেই, সেটা হচ্ছে পদবি পরিবর্তন। অনেকেই আছেন যাদের পদবি পরিবর্তন হয়েছে বা করেছে, এবং পদবি পরিবর্তন ভারতীয় সংবিধানে বৈধ, যে কেউ যে কোনো পদবি থেকে যে কোনো পদবিতে নিজের পদবি পরিবর্তন করতে পারে। এটা ভারতের সংবিধানের আর্টিকেল 19(1)(a) এবং আর্টিকেল 21 অনুমতি দেয় যে কোনো পদবি থেকে যে কেউ যে কোনো পদবিতে নিজেদের পদবি পরিবর্তন করার। তাহলে যাদের পদবি পরিবর্তন করেছে, এবং পদবি পরিবর্তন হলে কোর্ট এফিডেভিট, নিউজ পেপার ডিক্লারেশন বা গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে পদবি পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই ডকুমেন্টগুলোর কিন্তু উল্লেখ নেই যে যাদের পদবি পরিবর্তন হয়েছে তারা এফিডেভিট দেখাবে বা গেজেটেড নোটিফিকেশন বা নিউজ পেপার ডিক্লারেশন দেখাবে, এগুলোর কিন্তু কোনো উল্লেখ নেই এখানে। তাহলে এটাও তো একটা ইনজাস্টিস। তাদেরকে তো তারা এইসব কাগজ তো অবশ্যই দেখাবে, যাদের পদবি পরিবর্তন হয়েছে, যেহেতু এটা ভারতের আইন ও সংবিধানে বৈধ, তারা তো দেখাবে কোর্ট এফিডেভিট বা গেজেটেড নোটিফিকেশন বা নিউজ পেপার ডিক্লারেশন, সে তো দেখাবেই, দিয়ে সে মানাবে, সেটা ঠিক আছে। কিন্তু একটা ডিক্লারেশনে তো উল্লেখ করতে হতো যে এই কাগজগুলো দেখাবে, যেহেতু পদবি পরিবর্তন বৈধ, পদবি পরিবর্তন হলেও মানা হবে, সে তো সেই ব্যক্তি মানাবেই, তার অধিকার, আমার পদবি পরিবর্তন হয়েছে, আমার এই পদবি পরিবর্তনের কাগজ আপনি মেনে নেন, সেটা তো সে মানাবেই হিয়ারিংয়ে, বা সে বিএলওর কাছে কাগজ দিয়ে, সেটা যাই হোক। কিন্তু এই পদবি পরিবর্তনের জন্য যে এই কাগজগুলো মান্যতা দিতে হবে এবং পদবি পরিবর্তনকে মানতে হবে, এরকম সার্কুলার দেয়নি, এটা অন্যায়। যাই হোক, এটা যায় আসে না, সার্কুলার দিক না দিক, এটা ভারতের আইন ও সংবিধানে বৈধ, তাই এটা ভারতের ইলেকশন কমিশনকে মানতে হবে। পদবি পরিবর্তনের কাগজ দেখালে তার পদবি পরিবর্তন হয়েছে, এটা তাকে মানতে হবে, এবং সেই অনুযায়ী তাকে, সে যদি সমস্ত নিয়ম অনুযায়ী প্রমাণ করতে পারে যে সে ভারতীয়, তাহলে সেই অনুযায়ী তাকে ভারতীয় নাগরিক মানা হবে। হ্যাঁ, এবার আমি একটা দুর্দান্ত জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি আমি সত্যিকারের ধরেও নিই না এটা সত্যিই আছে যে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারী নেই আমি সেটা বলছি না, অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গাও আছে, না থাকার কিছুই নেই। তাহলে এই যে তাদেরকে, এই যে রোহিঙ্গা, এই যে অনুপ্রবেশকারী, এদেরকে ধরার জন্যে যে যদি এই যে এসআইআরটা করা হচ্ছে, সেটাই যদি মূল পারপাস হয়, তাহলেও এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্রসেসটা এরা করছেন সেইটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক নয়। এতে কিন্তু সেই অনুপ্রবেশকারীরা বেঁচে যাবে। কেন আপনারা হঠাৎ ভাবতেই পারেন যে আমি এরকম বলছি কেন? সে ব্যাপারটা হচ্ছে এখানে যে বিহারের যে এসআইআর হলো তার সাথে পশ্চিমবঙ্গে এসআইআর একটা সিগনিফিকেন্ট হিউজ ডিফারেন্স আছে। বিহারের ক্ষেত্রে
বিহারের যে সমস্ত বিএলও, বিহারের যে সমস্ত ইআরও, ডিআরও অর্থাৎ এসডিও, ডিএম, বিডিও, এই সমস্ত লোকাল অথরিটি, স্টেট অথরিটি, তারা কিন্তু সেই বিজেপি সরকারেরই, অর্থাৎ কেন্দ্রের যে সরকার সেই সরকারেরই। সেই জন্য বিহারের এসআইআর এর ক্ষেত্রে কেন্দ্রের যেমনভাবে চেয়েছে তেমনভাবে কোঅপারেট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্টেট অথরিটি সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ টিএমসি সরকারের, মমতা সরকারের। তাই এটা যেহেতু অপোজিশন, এরা এই দুই সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার, সেক্ষেত্রে যেহেতু মোদি চান যে মানে যদি এরকম তার উদ্দেশ্য থাকে যে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে ধরবেন, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু চান যে কেউই যাতে ধরা না পড়ে, ওনার এই ভোট ব্যাংকটা বা ঠিক থাকে, এসব অনুপ্রবেশকারীর যে ভোট ব্যাংক, এটাও ঠিক, মমতা ব্যানার্জি কিন্তু এসব অনুপ্রবেশকারীর ভোট ব্যাংকে যে নেন না এটাও অস্বীকার করা যাবে না। তাহলে মমতা ব্যানার্জি চান যাতে কারো নাম বাদ না যায় এবং স্টেট অথরিটিটা, স্টেট সরকার রাজ্য সরকারের কথা শুনতে বাধ্য। তাহলে মমতা ব্যানার্জি যেভাবে বলবেন সেভাবে ডিএম, এসডিও, বিডিও এরাই, বিএলও এরাই কাজ করবেন। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কারো নাম বাদ যাবে না। এটা কিন্তু একটা খুবই সমস্যাদায়ক এবং একটা প্রবলেমেটিক। সেক্ষেত্রে খুব বহুত মুশকিল হবে নামগুলোকে সঠিকভাবে বাদ যাবে কি যাবে না সেটা দেখার। সেটা কিন্তু কেন্দ্র সরকার ভাবেনি। হ্যাঁ, এখন শুনছি যে কিছু কিছু ভেবেছে যে হিয়ারিংয়ের সময় মাইক্রো অবজারভার থাকবে, মাইক্রো অবজারভারদের ডিসিশন ছাড়া স্টেটের যে সমস্ত আধিকারিক আছে তাদের হিয়ারিংয়ের ডিসিশন ফাইনাল হবে না। মানলাম আমি এসব কথা, এটা সে ঘুরিয়ে নাক দেখানো হলে। এটা না করে মানে এটাতে কি, এটাতে তবুও যেহেতু বিএলও তো সেই স্টেটেরই থাকছে, বিএলওরা হচ্ছে যে বেশিরভাগই পশ্চিমবঙ্গে হচ্ছে সরকারি কর্মচারী, হাই স্কুল, প্রাইমারি স্কুলের টিচাররা বেশিরভাগ, তাহলে তারা তো সেই রাজ্য সরকারেরই। এবং সেক্ষেত্রে কিন্তু মেন যে বিএলও তারাও কিন্তু এখানে ঠিকভাবে কাজ নাও করতে পারে, বা মমতা ব্যানার্জির যেভাবে বলবে সেভাবেই হতে পারে, যেহেতু তার চারিধাক দিয়ে চাকরির সমস্যা থাকতে পারে, মানে তাকে চাপ দেওয়া হতে পারে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন রকম ব্যাপার আছে। তো এই জিনিসগুলো হয়েও লাস্টে হিয়ারিংয়ের সময় ওই মাইক্রো অবজারভার প্রধানত হচ্ছে কেন্দ্র সরকারের আধিকারিক, গ্রুপ এ, গ্রুপ বি, এরকম সম্ভবত শুনলাম, প্রধানত গ্রুপ বি অফিসার কেন্দ্র সরকারের, তো তারা থাকবেন এবং তারাই এসে তাদের সিদ্ধান্ত ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না স্টেট অথরিটি যারা হিয়ারিং করাচ্ছেন। তো এটা তো ঘুরিয়ে নাক দেখানো হয়ে গেল। এক্ষেত্রে তার আগে বিএলওর প্রসেস, তার আগে অন্য প্রসেসে যদি প্রবলেমেটিক হয় এবং অনেক সময় যদি স্টেট আর এর মধ্যে ডিসপিউট তৈরি হয়, তাহলে কনফার্মভাবে সেখানে স্টেটই পাওয়ারফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হিয়ারিংয়ে কিছু কিছু ক্ষেত্রে মাইক্রো অবজারভার অর্থাৎ সেন্ট্রাল টিম পাওয়ারফুল হচ্ছে, কিন্তু তবুও এখানে স্টেটই পাওয়ারফুল হয়ে যাচ্ছে বেশি, কারণ তার আগের প্রসেস বিএলও এগুলো তো সব স্টেটই হ্যান্ডেল করে ফেলছে, রাজ্য সরকার। তাই সে তো সহজেই অনেককেই বাঁচিয়ে দিতে পারবে না, মানে অনেক অনুপ্রবেশকারীকে নাম বাদ যাওয়ার থেকে যাতে নাম বাদ না যায় এরকম করে ফেলতে পারে। তো এই জিনিসটা এই ঘুরিয়ে নাক না দেখে যদি আগে থেকেই প্ল্যানিং করতো কেন্দ্র সরকার এমনভাবে যে বিএলও, ইআরও, হিয়ারিং এই সবের জন্য যে সমস্ত সেন্ট্রাল অফিসার আছে তাদেরকেই নিয়োগ তো দূরের কথা, একটা আলাদাই এখন একটা রিকোয়ারমেন্ট বা একটা আলাদাই প্রসেস করতো, বা একটা সেন্ট্রাল টিম পাঠাতো, বিশেষ টিম, যেটা বিভিন্ন যেসব টিম থাকে বা সেন্ট্রাল ডিপার্টমেন্টই আমি ধরলাম যে সেন্ট্রাল বিভিন্ন চাকরিজীবীদের দ্বারা একটা টিম বা একটা অন্যান্য সিআরপিএফ এর মতো টিম, এরকম একটা সেন্ট্রাল এজেন্সি, বিভিন্ন সিবিআইটি বা এরকম সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে ভাগ করে বা নতুন রিক্রুটমেন্ট করে যদি এমনভাবে একটা জিনিস করা হতো যাতে এই কাজগুলো কোনো স্টেট আধিকারিক করতো না, কেন্দ্রীয় আধিকারিকই করতো, বিএলও হোক, ইআরও হোক, ডিআরও হোক, হিয়ারিং হোক, সব কিছু হোক, তাহলে রাজ্য সরকার যে এই চার্জে ষড়যন্ত্র যে অনুপ্রবেশকারীকে রেখে দেব সেইটা পুরোপুরিভাবে সফলই হতো না। পুরো কেন্দ্র সরকারই ঠিকভাবে যারা যোগ্য যারা অযোগ্য সেইভাবে সেটাকে বুঝতে পারতো এবং সেইভাবে অনুপ্রবেশকারীদের বাতিল করা যেত। হ্যাঁ, সেখানেও একটা ব্যাপার থাকে, তাহলে যে পুরোই কেন্দ্র সরকার যা খুশি তাই করবে, যদি সত্যিকারের কেউ বৈধ ভোটার থাকে সেক্ষেত্রে কিছু সাইডে থাকতো মানে স্টেট আধিকারিক যারা অবজেকশন জানাতো সেটা ফাইনালের দিকে, সেটা হলে বেশি ভালো হতো। কিন্তু এখানে এখন যা চলছে তাতে স্টেটকে বেশি পাওয়ার দেওয়া হয়ে গেছে, আর স্টেট তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা অবৈধ তাদেরকে বের করাবে না, তাদেরকে তো রেখে দিতে চাইবে। তাহলে এই যে জিনিসটা, এটা কেন্দ্র সরকারের একটা চরম গাফিলতি। তাই আমি বলবো আপনারা এই বিষয়গুলো বুঝুন এবং এসআইআর নিয়ে এই জিনিসগুলোকে একটু ঠান্ডা মাথায় আলোচনা করুন এবং ভেবে দেখুন এটা পুরোপুরিভাবেই যে
সঠিক হচ্ছে সেটাও কিন্তু একদিক দিয়ে না। হ্যাঁ, যদি এর মেন উদ্দেশ্য হয় যে অনুপ্রবেশকারীকে তাড়ানো, একদিক দিয়ে অবশ্যই সঠিক, কিন্তু তার প্রসেসে অনেক ভুল ভ্রান্তি আছে আমি দেখালাম। আর তাছাড়াও এর যে ওই যে লিস্ট ডকুমেন্ট সেখানেও অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক কিছু অ্যাডও সংযোজন করা দরকার ছিল করেনি। আবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ওই যে স্টেটকে বেশি পাওয়ার দিয়ে দিচ্ছে, তার ফলে সম্পূর্ণরূপে অনুপ্রবেশ বেরোবে না। আবার এটাও ঠিক, অনুপ্রবেশ হয়তো ততটা নেই, ইচ্ছা করে সংখ্যা বাড়িয়ে দেখানো ভোটে জেতার জন্য বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া, এটাও কেন্দ্র সরকার করতে পারে। তো এইটাও একটা দিক। তাই এইগুলো কিন্তু সঠিক প্ল্যানিং বোঝা যাচ্ছে না। অর্থাৎ এখানে মানুষের ভোগান্তি হতে পারে, এটা একটা রাজনৈতিক ব্যাপার হতে পারে, যে ভোটে জেতার জন্য ইচ্ছা করে বৈধদের অবৈধ ভোটার করে দেখে দিলাম, এত অবৈধ এত চক্রান্ত করে সব নাম বাদ দিয়ে দিলাম, দিয়ে ভোটে জিতে গেলাম এবং মানুষকে বুঝালাম যে এতগুলো অনুপ্রবেশকারী আছে অথচ তারাও সত্যিকারের ভোটার, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে স্টেট চাইবে, রাজ্য সরকার চাইবে যে এই সমস্ত অনুপ্রবেশরা থেকে যাক, দিয়ে অনুপ্রবেশ ঢুকে গেল রাজ্যে, সেটাও অন্যায়। এখানে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েরই রাজনীতি খেলা আছে, এটা একটা জিনিস। তাই উভয়ের রাজনীতির ঊর্ধ্বে যদি এটা সত্যিকারের এসআইআর হতো, যাতে সত্যি অনুপ্রবেশকারী ধরা পড়তো এবং বৈধ ভোটাররা বৈধ ভোটার থাকতো, তাহলে এটা একটা সঠিক জিনিস হতো। তাই দেখতে হবে সেই রকম হচ্ছে কিনা, সেই রকম হলে সঠিক, না হলে এটা নিয়ে মানুষকে ভাবনা চিন্তা করতে হবে যে এইটা পুরোপুরি আদৌ সঠিক কিনা। এটা একটা কন্ট্রাডিকশন ব্যাপার এবং মানুষকে সজাগ থাকতে হবে যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়। যদি তবুও বাড়াবাড়ি করে বাদ যায় তাহলে সেক্ষেত্রে আন্দোলন করতে হবে, হাইকোর্ট যেতে হবে, সুপ্রিম কোর্ট যেতে হবে। এটাই। এখানে অনেকেই বলেন যে আমরা তো বৈধ নাগরিক, আমরা কেন কাগজ দেখাবো বা কাগজ দেখিয়ে কি হবে। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো যে কাগজ না দেখানো মানে তো সন্দেহ যায়ই। সাপোজ যদি আপনি একটা মেলায় যান এবং একটা জায়গায় থাকেন, আপনার যদি টাকা হারিয়ে যায় এবং আপনি যদি বলেন যে আমার টাকা চুরি হয়েছে, কমপ্লেন করুন, সেখানে যদি পুলিশ সার্চ করে, সবাইকেই সার্চ করবে আপনি যেখানে সন্দেহ করছেন, যে জায়গাটার কথা বলছেন। এবার যে ব্যক্তি বা যারা বলছে যে আমি সার্চ করতে যাব না, আমি দেখাবো না, সেই ব্যক্তি সন্দেহ তালিকায় পড়বেন, সে দেখাচ্ছেন না কেন, তাহলে সে চোর এমনও হতে পারে। সেই জন্যই এটা এসআইআর হলে অনুপ্রবেশকারী খুঁজতে গেলে সবারইকে তদন্ত করতে হবে যে সে বৈধ নাগরিক কিনা, সেটা তো আমি মানি। কিন্তু তাছাড়াও যে সমস্ত তথ্য উপস্থাপনা করলাম এবং যে সমস্ত সন্দেহ প্রকাশ করলাম এবং যে সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করলাম, আশা করি আপনারা বুঝতে এবং উপলব্ধি করতে পেরেছেন। এই বলে আপনারা এই বিষয়টি সম্পর্কে যথার্থ চিন্তা ভাবনা করুন এবং উপস্থাপনা করুন এবং আপনাদের রায় এবং মতামত পেশ করুন। এই বলে আজ আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।